এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কাপুরুষ অমানুষের বাচ্চা, তোর সাহস কি করে ওর গায়ে হাত দেওয়ার? জানোয়ারের বাচ্চা, জান নিয়ে নিবো আমি তোর। রাজীবের মুখ থেকে গল গল করে রক্ত পড়ছে, তবুও হিমেল তাকে মেরেই যাচ্ছে। অবস্থা বেগাতিক দেখে রামিসা দ্রুত গতিতে ছুটে আসলো তাদের দিকে। হিমেলের বাহু ধরে তাকে থামানোর চেষ্টা করতে থাকলো আর ফুঁপিয়ে বলতে লাগলো, থামুন, কি করছেন আপনি? ও তো মরে যাবে, আল্লাহর দোহাই লাগে, থামুন প্লিজ, মরে যাবে ও। রামিসার জোড়াজুড়িতে হিমেল থেমে যায়। রাজীব জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। হিমেল রাগে ফোঁস করতে করতে অগ্নি চোখে রামিসার দিকে তাকায়। তারা এই ভয়াবহ চোখ দেখে রামিসার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসে। এই লোক কি এখন তাকেও মারবে নাকি? রামিসা একটা শুকনো ঢোক গিলল। অশ্রু ভেজা চোখে ধীরে ধীরে কিছু বলতে নিলে হিমেল এক হাত উঠিয়ে তাকে থামিয়ে দেয়। কি ভেবেছিলিস তুই? হিমেলের ঠান্ডা কণ্ঠ, কিন্তু সেখানে রাগ নিয়ন্ত্রণে তীব্র প্রয়াস স্পষ্ট। হিমেল রীতিমতো তুই তোকারি করে কথা বলল রামিসার সাথে। রামিসার ঢোক গিলে মাথা নিচু করে চুপ রইল। লোকটার মাথায় আগুন জ্বলছে। তার এই নীরবতা আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হিমেল হুঙ্কার দিয়ে এক নাগাড়ে বলতে থাকলো, চুপ করে আসিস কেন? হ্যাঁ, কি ভেবেছিলিটা কি তুই? মাথায় কি ঘিলু নাই তোর? গোবর আছে মাথায়? নিজেকে কি মনে করিস? শুধু কি স্বাধীন তোতা পাখির মতো বকবক করতে জানিস? কথা বলার সময় মুখ তো ভালোই চলে, কাজের সময় মাথা চলে না। এইভাবে কোনো কিছু না বুঝে এই কুত্তাটার সাথে চলে এলি? একবারও ভাবলি না যে সে কি করতে পারে? মাথায় এইটুকু কমন সেন্স নেই তোর, ইডিয়েট? রামিসা হিমেলের এক একটা হুঙ্কারে শুধু কেঁপে উঠছে, আর চোখে অনুশোচনার ছাপ। হ্যাঁ, সত্যি যে একটা নির্বোধ। রামিসা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর ফুপিয়ে কাঁদতে থাকে। প্রবল ক্রোধ নিয়ে হিমেল এইবার রামিসার বাহু চেপে ঝাঁকাতে থাকে আর দাঁতে দাঁত চেপে বলতে থাকে, এই এই মেয়ে, এদিকে তাকা তুই। লুক অ্যাট মি, ননসেন্স। মানা করেছিলাম না তোকে আমি? তোকে আমি মানা করিনি? বলিনি যে ওর সাথে কথা বলবি না? আমাকে কি তোর জোকার মনে হয় নাকি? হ্যাঁ, এই আমার কি খেদে কাজ নেই যে আমি তোকে হুদায় একজনের সাথে কথা বলতে বারণ করব? কিন্তু যেহেতু আমি তোকে বারণ করেছি, তাহলে নিশ্চয়ই কোনো কারণে করেছি। সেটা তোর এই গোবর পোড়া মাথায় আসেনি তোর? বল। রামিসা এবার ভেজা চোখে তাকালো হিমেলের দিকে। হিমেল তার করুণ চাহনি পাত্তা না দিয়ে একটু নিঃশ্বাস নিয়ে আবারও বলল, তুমি জানো না এই মুহূর্তে কি ঘটতে পারতো? আমি সময় তো না পৌঁছালে কি হতো? কি হতো এখানে? এই ভাবতে পারছো তুমি? কে বাঁচাতো তোমায়? কি হতো এরপর? কোথায় যেতে তুমি? আঙ্কেল আন্টি আয়ানকে মুখ দেখাতে কি করে তুমি? বেঁচে থাকতে কি করে তুমি? একবারও ভেবে? আর বলতে পারল না হিমেল। রামিসা ঝাঁপিয়ে পড়ল হিমেলের বুকে, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। হিমেলও অবাক হয়ে গেল। এতক্ষণে রাগ ক্ষোভটা অদ্ভুত অনুভূতিতে পরিণত হলো। মানুষ নিজে খারাপ ও দুঃখের মুহূর্তে নিজের সবচেয়ে কাছের মানুষটাকে পেলে ভেতরে থাকা সব কষ্ট উগলে দেয়। এই মুহূর্তে রামিসা তার কাছে সেই সবচেয়ে কাছের ও ভরসার মানুষটা হিসেবে হিমেল ছাড়া কাউকে খুঁজে পেল না। বাচ্চাদের মতো করে হিমেলের বুকে মাথা রেখে দুই হাতে জড়িয়ে কাঁদতে থাকলো। দুই হাতে খামচি ধরলো হিমেলের পিঠে কাছের টি শার্ট। হিমেলের প্রশস্ত বুকে মাথা রেখে হেঁচকি তুলতে তুলতে বলল, বলবেন না, দোহাই লাগে আপনার, আর কিছু বলিয়ে না। আমি বুঝতে পারিনি, আমাকে মারবেন না প্লিজ। আমি সত্যি খুব নির্বোধ, ভুল হয়ে গেছে আমার। আমার প্লিজ আপনার সাথে নিয়ে চলুন, আমার খুব ভয় করছে, আমি আপনার সাথে যাব। নিষ্পাপ সরল আবেদন। কিন্তু রামিসার এই সরল আবেদন হিমেলের রাগে প্রভাব ফেলল কিনা বোঝা গেল না। সে আগের মতোই ঠায় দাঁড়িয়ে আছে আর ভ্রু কুচকে তাকিয়ে রয়েছে তার বুকে গুটিসুটি পড়ে থাকা রামিসার দিকে। মেয়েটা ভাবছে সে তাকে মারবে। একটু পরে হিমেল শান্ত ঠান্ডা স্বরে আবারও বলে উঠল, তুমি যেটা করেছো সেটা শুধু নিজের জন্য না, তোমার পরিবারের জন্য ভয়ঙ্কর ছিল। সেটা বুঝতে পারছো তুমি? রামিসা এখনো হিমেলের বুকেই পড়ে আছে। সে তো আর হুঁশে নেই, না হলে কি আর তাকে পটলের নানি বলা চিকার বাপের বুকে এভাবে আশ্রয় নিত? একটু পরে রামিসা বলে ওঠে, আমি তোকে সত্যি ভালোবেসেছিলাম। ব্যাস, এতক্ষণের গলে যাওয়া রাগটা আবারও স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠল। হিমেলের মাথায় এক ঝটকায় রামিসাকে বুক থেকে সরায়, এরপর টানতে টানতে তাকে নিজের গাড়িতে নিয়ে আসে। তার চোখে ক্রোধ ছায়া আর মুখের ভঙ্গিতে তীব্রতার ছাপ। রামিসাকে তার পাশে বসিয়ে গাড়ির দরজা বন্ধ করার সাথে সাথে সে রেগে গাড়ির ইঞ্জিন স্টার্ট করে। গাড়ির গতি দ্রুত বেড়ে যায় আর গাড়ির সাসপেনশন কঠিনভাবে ঝাঁকুনি খেতে থাকে।
ভালোবাসা? গুড হেল উইথ ইউর ফাকিং লাভ। আয়ান যদি জানতে পারে তাহলে তোকে জীবন্ত কবর দিয়ে দেবে রে ইডিয়েট। তুই দাঁড়া, তোকে তোর ভাইয়ের হাতে তুলে দেই, তারপর বুঝবি মজা। হিমেল গর্জন করে বলে। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে তার হাত শক্তভাবে স্টিয়ারিংয়ে ধরা এবং তার পা প্যাডেলে জোরালোভাবে চাপ দিচ্ছে। রামিসার এতক্ষণে হিমেলের হাতের দিকে চোখ গেল। পুরো হাতটা রক্তাক্ত হয়ে আছে। নিশ্চয়ই লোকটা যন্ত্রণা করছে, তাও কোনো ভ্রুক্ষেপ নেই। রামিসার শরীর কাঁপছে। সে জানে যে হিমেলের রাগ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গাড়ির গতি এত দ্রুত যে রাস্তার ধারে গাছ আর বিলবোর্ডগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। রামেশের ভয় আর আতঙ্কে কুঁকড়ে বসে আছে। তার হৃৎস্পন্দন দ্রুতগতিতে চলছে। রামেশা তার সিট বেল্ট শক্ত করে ধরে আছে। তার শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। প্রতিটি ঘূর্ণন আর গতিবৃদ্ধির সাথে তার ভয় আরও বাড়ছে। গাড়ির এক কোণে হিমেল দ্রুত গতিতে চালাচ্ছে, যখন তার মনের মধ্যে সমস্ত হতাশা আর রাগ জমে আছে। রামেশের মনেও দুঃস্বপ্নের মতো সেই মুহূর্তগুলো ভাসছে। তবে কিছুক্ষণ পর ধীরে ধীরে হিমেল তার গতি কমাতে শুরু করে। রাগের ঝড় কিছুটা শান্ত হয়। গাড়ির গতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। কিন্তু রামিসা এখনো ভয়ে কাঁপছে। তার চোখে অনুতাপের ছায়া। হঠাৎ হিমেল তার পকেট থেকে ফোনটা বের করে একবার সিটিয়ে থাকা রামিসার দিকে তাকিয়ে আয়নের নাম্বারে কল দিল। রামিসা ভয়ে ঢুকিল। কি হবে কে জানে। ঠাস! এই প্রথমবার নিজের আদরের বোন রামিসার গায়ে হাত তুলল। আয়নের শক্তপোক্ত হাতে থাপ্পড় খেয়ে রামিসা হুমড়ি খেয়ে পড়তে নিলে আদ্রিকার তাকে দু হাতে আঁকলে নেয়। একটু আগেই হিমেল রামিসাকে বাড়ির গেটে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে, আর যাওয়ার সময় আয়নকে শক্ত কণ্ঠে বলে গেছে, তোর বোন বিগড়ে গেছে রে দোস্ত, কিছু বলার নেই আমার। আমি তোর জায়গায় থাকলে এই মুহূর্তে কবর দিয়ে দিতাম আমি ওকে। এখন তোর যা খুশি তাই কর। বলে গাড়ি নিয়ে শাঁসা করে চলে যায় হিমেল। সে আগেই ফোনে আয়নকে সব বলেছে। ফোনে এসব শোনার পর আয়ন কিছুক্ষণ স্তব্ধ হয়েছিল। সে ভাবতেও পারেনি যে রামিসা এমন করতে পারে। আর যদি হিমেল ঠিক সময় না যেত তাহলে তার কলিজার বোনটার কি পরিণতি হতো ভেবেই আয়নের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সবকিছু শুনে প্রথমে আদ্রিকাও অবাক হয়, পরে সবকিছু মিলাতে পেরে দীর্ঘশ্বাস ফেলে। এই বয়সটা আবেগের। ভাগ্যিস আজ বাড়িতে রাবেয়া বেগম আর আজিম চৌধুরী নেই, না হলে আজ বাড়িতে একটা তুল কালাম কাণ্ড ঘটতই। রামিসা বাড়ির চৌকাটে পা রাখার সাথে সাথেই ক্ষিপ্ত আয়নের চর খায়। আয়নের চোখ অসম্ভব ভয়ঙ্কর লাল হয়ে গেছে। রামিসা ভয়ে কেঁদে ফেলে। আদ্রিকা তখন দু হাতে আঁকলে নেয় রামিসাকে। আদ্রিকা আয়নকে ক্ষিপ্ত স্বরে বলে ওঠে, আপনি ওকে মারলেন, কি করছেন আপনি? আয়ন রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে বলে, তুমি ওর সামনে থেকে সরে যাও আদ্রিকা, আমি আজ মেরে ফেলবো ওকে। ও কিভাবে এই জঘন্য কাজটা করতে গেল? ওর কোনো ধারণা আছে কি হতে পারতো? বাড়ির মান সম্মানের কথা না হয় নাই ভাবলাম, কিন্তু ও নিজের নিরাপত্তা, নিজের ইজ্জতের কথা ভেবেছে। আদ্রিকা দ্বিগুণ ক্ষেপে বলে উঠল, তাই বলে এভাবে মারবেন নাকি? এমনিতেই ভয় পেয়েছে মেয়েটা। ও কি ইচ্ছে করে করেছে নাকি? মানুষ মাত্রই ভুল, আবেগে করে ফেলেছে মেয়েটা। খবরদার ওর গায়ে হাত তুলবেন না, শান্ত হন আপনি। রামেশা ঢাল হয়ে দাঁড়ালো আদ্রিকার পেছনে। বড় ভাইয়ের ভয়ে গুটিয়ে রয়েছে আর আদ্রিকার ওড়না খুঁজছে। আবার একটু পরে উকি মেরে আয়নকে দেখছে। এখন একমাত্র তার ভাবি বাঁচাতে পারে তাকে। আয়ন বলতে চাইল, আদ্রিকা তুমি? আদ্রিকা তাকে থামিয়ে বলল, থামুন তো, সারা বছর আদরে ডুবিয়ে রেখে হঠাৎ এমন শাসন করলে হবে? কথা বলবেন না আপনি, যান ঘরে যান, মাথা ঠান্ডা করুন। আমি রামিসাকে ঘরে নিয়ে যাচ্ছি, পরে ঠান্ডা মাথায় কথা বলবো ওর সাথে। একমাত্র বউ আদ্রিকার কথা ফেলতে পারল না আয়ান। কথায় যুক্তি আছে তার। একবার রামিসার দিকে তাকিয়ে গট গট করে ঘরে চলে গিয়ে ধাম করে দরজা লাগিয়ে দিল। রামিসা কেঁপে উঠল। সে খুব ভালো করেই জানে তার ভাই তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। কষ্টে রামিসার চোখে আবারও পানি এলো। ঠোঁট কামড়ে আটকে রাখলো কান্নাটা। সে জানে আজ তার কপালে শনি আছে। অন্ধকার রুমে এলোমেলো বিছানায় এক হাত মাথায় দিয়ে শুয়ে আছে হিমেল, আর এক হাত বিছানার একপাশে ঝুলে রেখেছে। সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। এখনো সে ব্যান্ডেজ করেনি হাতটা। তার রাগটা এখনো কমেনি। চোখ বন্ধ করলে রাজীবের ভয়ে রামিসার কেঁপে ওঠার দৃশ্য দেখতে পাচ্ছে। তার তো ইচ্ছে করছে রাজীবকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতে। আবার মাঝে মাঝে ইচ্ছে করছে রামিসাকেই গাছে উল্টো করে ঝুলিয়ে পেটাতে। মেয়েটা তো গাধা কেন? রামিসার এরকম বোকামির গাফিলতির জন্য হিমেলের মাথায় রক্ত উঠে যাচ্ছে। হঠাৎ করে সে তার বন্ধ চোখ দুটো খুলল। বেডসাইড টেবিল থেকে নিজের ফোন হাতে নিয়ে কাউকে মেসেজ করে বলল, রাজীবের সাথে যে সাঙ্গভঙ্গ ছিল সেগুলোকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করো, একটাও যেন বাদ না পড়ে। আর রাজীবের বডিটা হাসপাতালে ফেলে রেখে আয়, এত সহজে মরতে দিবি না ওকে।
হিসাব বাকি আছে অনেক। এরপর আবার কন্ট্যাক্ট লিস্ট থেকে আরেকজনের নাম্বারে মেসেজ করলো। তোমাকে অনেক ধন্যবাদ রামিসার বিষয়টা আমাকে জানানোর জন্য। আজ তুমি আমাকে ঠিক সময় না জানালে যে কোনো কিছু হয়ে যেতে পারতো। এরপর থেকে রামিসার উপর আরো ভালো করে নজর রাখো। কিছু জানতে পারলে আমাকে জানাবে। এরপর ফোনটা ছুঁড়ে ফেলে আবারও ধপ করে শুয়ে পড়লো বিছানায়। তার খুব ইচ্ছে করছে এখন একটু আয়নের বাড়িতে খোঁজ নিতে। আয়ন কি মেয়েটাকে বাঁচিয়ে রেখেছে নাকি উল্টো করে ঝুলিয়ে রেখেছে, তার খুব দেখার ইচ্ছে করছে। একবার ভাবলো আয়নকে কল করবে, কিন্তু পরে ভাবলো না, থাক, মেয়েটার একটু শাসনের প্রয়োজন আছে, 4-5টা থাপ্পড় খাওয়ার প্রয়োজন তার। হিমেল খুব ভালো করেই জানে আয়ন আজকে অনেক রেগে যাবে, না হলে সিওর সেও রামিসাকে 2-1টা থাপ্পড় মেরে দিত। হিমেলের চোখ একদমই ঘুম নেই, কিচ্ছু ভালো লাগছে না তার। ধপ ধপ করে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো। তারপর শূন্য অন্ধকারের দিকে তাকিয়ে রইল। সে খুব একটা সিগারেট খায় না, আগে খেত, কিন্তু আয়নের ভয়ে এখন খাওয়া ছেড়ে দিয়েছে। খুব কঠিন করে মুহূর্তেতেই এখন শুধু লুকিয়ে সিগারেট খায়। আয়ন জানতে পারলে তাকে নর্দমায় ফেলে দেবে। এইসব সিগারেট আয়ন একদমই সহ্য করতে পারে না। এই সিগারেটের জন্য হিমেল কতবার থাপ্পড় খেয়েছে তার কাছে ভেবেই মৃদু হাসলো হিমেল। কিছুক্ষণ পর অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলে উঠল, মেয়ে তুমি আসলে খুব বোকা। আসল ভালোবাসা চিনলে না, আসল অনুভূতির সাক্ষাৎ পেলে না। রামিসা, শরবতটা খেয়ে নাও বোন আমার। রামিসা সেই তখন থেকেই বিছানায় 2 হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। আদ্রিকা তার জন্য শরবত বানিয়ে এনেছে, কিন্তু রামিসা মুখ তুলেই তাকাচ্ছে না। বাধ্য হয়ে আদ্রিকা শরবতের গ্লাসটা বেডসাইড টেবিলে রেখে এক হাত রামিসার ঘাড়ে আলতো করে রেখে বলল, রামিসা, এভাবে ভেঙে পড়লে হবে? কিছু হয়নি, আমি আছি তো, তোমার ভাই আছে, আমি আছি, হিমেল আছে, কিচ্ছু হবে না। ভেঙে পড়ো না, একটু শান্ত হও। রামিসা টলমল চোখে মুখ তুলে তাকিয়ে বলল। ভাবি আমি আদ্রিকা এক হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিয়ে পড়ল, আমি জানি ভুল করেছো তুমি, আমি কিছু বলবো না তোমাকে, তুমি কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রামিসা ভয়ার্থ চোখে বলল। ভাইয়া আমাকে কখনো ক্ষমা করবে না। আদ্রিকা বলল, অবশ্যই করবে, উনি তো রাগই করেনি। তুমি তোমার ভাইকে চেনো না, উনি শুধু একটু ভয় পেয়েছে। তুমি তো জানো তোমাকে কতটা ভালোবাসে। শোনো, মা বাবা কাউকে কিছু বলার দরকার নেই, বিষয়টা আমরাই দেখব। কিছুক্ষণ চুপ থেকে আদ্রিকা আবার বলল, আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, হিমেল কিভাবে জানলো যে তুমি কোথায় আছো? রামিসা কাপা কাপা কণ্ঠে বলল, আমিও জানি না ভাবি, আমারও একই প্রশ্ন, উনি কিভাবে জানলো আমি সেখানে ছিলাম? আদ্রিকা কিছু একটা ভেবে পড়ল। আচ্ছা বাদ দাও, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ও যদি আজকে না যেত তাহলে কি হতো বলো? ভাবতেও আমার গা শিউরে উঠছে। যাই হোক, তুমি এখানেই শরবতটা খেয়ে জামা কাপড় পাল্টে নাও, তারপর ঘুমিয়ে পড়ো, কাল সকালে কথা হবে। আমি দেখি ভাইয়ার কাছে যাই, ওনাকে একটু শান্ত করি। আজ রাতে ওনার ঘুম হবে বলে মনে হয় না। রামিসা মাথা তোলায়। আদ্রিকা রামিসার মাথায় হাত বুলিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রামিসা আবারও হিমেলের চিন্তায় মগ্ন হয়ে যায়। লোকটা আজ ঠিক সময় না আসলে। রামিসা একটা দীর্ঘশ্বাস ফেলল। হিমেলকে একটা ধন্যবাদ জানানো দরকার। আপনি কেন এত চিন্তা করছেন বলুন তো? যা হওয়ার হয়ে গেছে, অন্তত রামিসার তো কোনো ক্ষতি হয়নি। ভাগ্যিস হিমেল ঠিক সময় মতো পৌঁছেছে। এই যে শুনছেন? আইন চোখ তুলে দেখালো। সেই তখন থেকে আদ্রিকা আইনকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু আইন এখনো খুব রেগে আছে। তখন থেকে বিছানায় কাঠ হয়ে বসে রয়েছে। আদ্রিকা বকবক করেই যাচ্ছে, কিন্তু এই প্রথমবার আয়ন তাকে পাত্তা দিল না। আদ্রিকা এই প্রথম তার নির্লজ্জ স্বামীকে এত রেগে যেতে দেখল। আদ্রিকা আবারও বলে উঠল, আপনি কি শুনতে পারছেন আমার কথা? পাচ্ছি। কিছু বলছেন না কেন? আয়ন আদ্রিকার সামনে হাঁটু মুড়ে বসলো। আদ্রিকা চোখে চোখ রেখে বলল, আদ্রিকা, তুমি বুঝতে পারছো কি করতে গিয়েছিল? কি হতো যদি? যাই হোক, ও যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য। মা বাবা জানতে পারলে ওকে এই মুহূর্তে বিয়ে দিয়ে দিবে, অথবা মেরে পদ্মায় ভাসিয়ে দেবে। আরে আমি তো কখনো কল্পনাও করতে পারিনি। আদ্রিকা মুখ বেঁকিয়ে বলল, আমি কি কল্পনা করতে পেরেছি নাকি? আপনার কি মনে হয়? আর ওর বয়স কত বলুন তো? ছোট মানুষ, ভুল করে ফেলেছে। আপনার এখন এভাবে ওর উপর রাগ করে না থেকে হিমেলকে ধন্যবাদ জানানো উচিত, আর ওই বজ্জাটাকে খুঁজে বের করা উচিত। আইন ভ্রু কুচকে বলল, কাকে খুঁজে বের করব? রাজীবকে? আদ্রিকা মাথা নেড়ে বলল। হ্যাঁ। আইন বাঁকা হেসে বলল, ওর ব্যবস্থা হিমেল ইতিমধ্যে করে ফেলেছে বউ, বর্তমানে হাসপাতালে ভর্তি। আদ্রিকা অবাক হয়ে বলল। হ্যাঁ? আইন মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। আদ্রিকা লাফিয়ে বলে উঠল, উফ,
তাহলে চিন্তা করছেন কেন? চলুন তো ঘুমিয়ে পড়ি। কাল সকালবেলা ঠান্ডা মাথায় কথা বলবো ওর সাথে। আর আপনি মেয়েটাকে আর কোনো বকাবকি করবেন না, ভয় পেয়ে গেছে অনেক। আয়ন কিছু বলল না। আজকে সকালটা খুব একটা ভালো ছিল না, ছিল থমথমে, যেন প্রকৃতিও সবার মনের ভারাক্রান্ত অবস্থা বুঝে গেছে। মৃদু বাতাসে গাছের পাতা নড়ছিল, কিন্তু তাতে কোনো সুর বাজছিল না, যেন প্রতিটি শ্বাসে বেদনার সুর লুকিয়েছিল। আকাশে মেঘের স্তূপ, সূর্যের আলো ঠিকমতো আসতে পারছিল না, যেন সকালটা একদমই হাসি মাখেনি। রামেশা কালকে সারা রাত ঘুমোতে পারেনি। এখন সে তার হাতে ফোন নিয়ে হিমেলের নাম্বার ডায়াল করে পায়চারি করছে আর বিড়বিড় করে বলছে, করবো না কি করবো না, না করা উচিত। আচ্ছা করি। আচ্ছা উনি যদি রাগ করে, না তাও করি, কি করব? হায় আল্লাহ। সেই সকাল থেকে হীনমন্যতায় ভুগছে সে, কারণ রামিসা খুব করে চাচ্ছে হিমেলের সাথে দেখা করে তার কাছে ক্ষমা চাইতে এবং ধন্যবাদ জানাতে। হিমেল সকালে নিজের ঘরে বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তার চেহারায় এক ধরনের শান্তি ছিল, কিন্তু মনের ভেতরে চাপার আগে স্রোত বইছিল। এমন সময় তার ফোনে রিংটোন বেজে উঠল। ধীরে ধীরে ঘুমের ঘোর কাটে হিমেল চোখ মেলে দেখল ফোনের পর্দায় ভেসে উঠছে পটলের নানি ইজ কলিং। আনমনেই ঘুমের ঘোরে সে হেসে ফেলল, কিন্তু গত রাতের কথা মনে পড়তেই আবারও মুখ ঝুলিয়ে দিল। আর রাগের তীব্রতা মনের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু চেহারায় অভিমানী এক ঝলক স্পষ্ট হয়ে উঠল। ঘুমের মধ্যেই কলটা ধরল সে। ধরার পর হিমেল বলে উঠল, কি চাই? হিমেলের ঘুমন্ত কণ্ঠস্বরে একটু চমকে উঠল রামিসা। কি মায়াময়ী লাগছে তার কণ্ঠটা। পরক্ষণ একটু ঢোক গিলে বলল, মানে আসলে একটা কথা। হিমেল চোখ বন্ধ রেখেই বলল, তোমার বালের ঢং সাইডে রেখে কি বলবে বলো। রামেশের নাক কুচকে ভাবল, ছি, লোকটা কি আজে বাজে কথা বলছে। মুখের ভাষা দেখো, কি জঘন্য। এখনো আমাকে রাগ দেখাচ্ছে, ফালতু লোক। কিন্তু মুখে পড়ল। তার গলায় অনুরোধের স্পষ্ট ছাপ ছিল। হিমেল কিছুক্ষণ নীরব রইল, যেন ভেবে পাচ্ছে না কি বলবে। তবে রামেশের কথায় যেন তার রাগের আঁচ কিছুটা কমে গেল। তবে সে কণ্ঠে কঠোরতার চিহ্ন রেখে বলল, কেন? তোমার সাথে দেখা করার মতো কিছুই নেই। রামেশা যেন হতাশ মেশানো স্বরে বলল, প্লিজ একবার শুধু, আমার কিছু বলার আছে। আর কখনো দেখা করতে বলবো না, আজ শুধু। হিমেলের মনোভাব কিছুটা নরম হয়ে এলো, কিন্তু সে সেটা প্রকাশ করল না। আসলে কাল তো হিমেলও তার সাথে খারাপ আচরণ করেছিল, এই কারণে হিমেলেরও একটু অনুতাপ হচ্ছে। কিছুক্ষণ পরে গভীর নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, যুবমৈত্রী পার্কে আসছে। বলেই ধপ করে কেটে দিল ফোনটা। ফোনটা রেখে হিমেল কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল, যেন নিজের মনের সঙ্গে লড়াই করছে। তারপর ধীরে ধীরে উঠে প্রস্তুতি নিয়ে শুরু করলো রামেশের সাথে দেখা করার জন্য। রামেশাকে কিছু বলতে না দিয়ে ফট করে কলটা কেটে দেওয়ার তার একটু খারাপ লেগেছে, কিন্তু এখন রাগ প্রকাশ করার সময় নেই। হিমেলের সাথে তার দেখা করাটা খুবই জরুরি। তাই কোনো কিছু না ভেবে সে তৈরি হয়ে ঘর থেকে নিচে নামছে। ড্রয়িং রুমে এসে দেখলো আয়ন সোফাতে বসে ল্যাপটপে কিছু করছে। সাথে সাথে রামিসার মুখটা অন্ধকার হয়ে গেল। সে এখন তার ভাইয়ের সামনে থেকে কিভাবে যাবে? এত কিছুর পর আয়নকে তাকে বাড়ি থেকে বের হতে দিবে? তবুও সে মিনমিন করে সদর দরজার দিকে পা বাড়াতে পেছন থেকে আয়ন আদুরে কণ্ঠে ডেকে ওঠে, রামিসা। রামিসা ফট করে পেছনে তাকায়, দেখে আয়ন তার দিকে নরম চোখে তাকিয়ে রয়েছে। রামিসা মাথা নিচু করে থাকে, তারপর বলে, কিছু বলবে ভাইয়া? আসলে একটু বাইরে যেতে চাচ্ছিলাম। আয়ন হাতের ইশারায় তাকে কাছে ডাকে। রামিসা এগিয়ে গিয়ে আয়নের পাশে সোফায় বসে। আয়ন তার এক হাত ছোট বোনের মাথায় রাখে, তারপর আদুরে কণ্ঠে বলে ওঠে, মেরেছি বলে রাগ করেছিস বোন আমার? রামিসা টলমলে চোখে তাকায় আয়নের দিকে। সে তো একটুও রাগ করেনি, বরং সে চিন্তায় ছিল তার নিজের ভাইয়ের রাগের কারণে। আয়নের আদুরে কণ্ঠ পেয়ে সে আরো বেশি দুর্বল হয়ে পড়ে। সাথে সাথে জড়িয়ে ধরে আয়নকে আর বলে, একটু রাগ করিনি ভাইয়া, আমি তো ভুল করেছি। আয়নও তার বোনকে জড়িয়ে ধরে আর মাথায় হাত বুলিয়ে দেয়। আসলে কাল রাতে সে একটু রাগ করলেও পরবর্তীতে আদ্রিকার কথা শুনে তার খুব খারাপ লেগেছিল। আসলেই তো তার একটা মাত্র বোন, কখনোই তো সে তার গায়ে হাত তোলেনি, কিন্তু ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে থাপ্পড় দিয়ে বসলো। কিছুক্ষণ পর আয়ন বলে, এমন কিছু করিস না রামিসা যেটাতে তোর নিজের ক্ষতি হয়। তোকে তো আমরা সবাই অনেক ভালোবাসি, তোর কিছু হলে কিভাবে সহ্য করব বল? আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল যখন হিমেল আমাকে ফোন করে
এসব বলেছিল। আর এমন করিস না কেমন, অন্তত নিজের জন্য না হলেও আমার জন্য ভাবিস। রামিসা আয়নের বুকে থেকে মাথা দোলালো। দুজনেই একসাথে থাকলেও যেন মাইলের ব্যবধান তাদের মধ্যে। হিমেলের চোখে রাগের ছাপ স্পষ্ট। অন্যদিকে রামিসা মাথা নিচু করে নিজের ভুলের জন্য মনের গভীরে অনুতাপ বোধ করছে। তাদের নীরবতা যেন এক অদৃশ্য ভারী পর্দা, যার ওপাশে পৌঁছানো যাচ্ছে না। রামিসার মুখে মৃদু কান্নার ছাপ, কিন্তু সে হিমেলের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। এই নীরবতা ছিল কথার চেয়েও প্রখর, যা প্রতিটি মুহূর্তে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করছিল। একটু আগেই রামিসা যুব মৈত্রী পার্কে এসে পৌঁছেছে। আয়ন তাকে বের হওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু সে এসে দেখে হিমেল আগেই পৌঁছে গেছে। রামিসা হিমেলের কাছে এসে তার সামনে দাঁড়ালে হিমেল এমন ভান করে থাকে যেন সে রামিসাকে চেনেই না। আজও এভাবে ইগনোর করার কি আছে? রামিসা ধন্যবাদ দেওয়ার আগে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিল। রামিসা ধীরে ধীরে হিমেলের দিকে এগিয়ে যায়, যেন প্রতিটি পা ফেলতে তার বুক কাঁপছে। তার চোখে অনুশোচনার ছায়া, গলার স্বর নরম তবুও কাঁপা কাঁপা। আমি আসলেই অনুতপ্ত। আপনাকে ভুল বুঝেছিলাম। আপনার কথা অগ্রাহ্য করে অনেক বড় ভুল করেছি। আমি ক্ষমা চাই আপনার কাছে। রামিসা ধীর কণ্ঠে বলে, মাথা নিচু করে। তার কণ্ঠে বোঝা যায় কতটা কষ্ট পেয়েছে সে। চোখের কোণে জমে থাকা অশ্রু যেন কোনোভাবেই আটকানো যাচ্ছে না। হিমেল কিছুক্ষণ চুপ করে থেকে চোখ সরিয়ে নেয়, কিন্তু রামিসার এই ভঙ্গিমা তার হৃদয়কে নাড়া দেয়। হয়তো তার রাগ এতটা গাঢ় ছিল না যে রামিসার এই অনুশোচনা মুছে দিতে পারে। রামিসা আবারও বলে, আমি সত্যিই দুঃখিত। আমি আসলে বুঝতে পারিনি। হিমেল এইবার চেতে গিয়ে বলে, কি বোঝনি তুমি? কি বোঝনি তুমি আমাকে বলো তো? মানে একটা ছেলে তোমাকে রাতে শহরের বাইরে নিয়ে যেতে চাইলো, আর তুমি তীর তীর করে তার সাথে চলে গেলে। একবারও ভাবে না যে ওর ভাবনাটা কি হতে পারে? তুমি এগুলো বুঝনি তুমি? রাজীব কেমন, ওর চাহনি কেমন, ওর ব্যবহার, ওর আচরণ, ওর চরিত্র তুমি বোঝনি? রামিসা একটু বিরক্ত হলো। এইসব কথা তো সে কালকে রাতেও বলেছে, আজ আবার বলার মানে কি? তাই সে একটু শক্ত হয়ে বলল, এমন করছেন কেন আপনি? কি সমস্যা আপনার? হিমেল এবার নিয়ন্ত্রণ হারিয়ে বলেই ফেলল, আমার সমস্যা কি? আমার সমস্যা জানতে চাস? শোন তাহলে, আমার সমস্যাটা হলো তুই আমার একমাত্র সমস্যা। চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিস আমাকে। রাতে ঘুমাতে পারি না আমি, জানিস? খেতে গেলে তোর কথা মনে পড়ে, বসতে গেলে তোর কথা মনে পড়ে, দাঁড়াতে গেলে তোর কথা মনে পড়ে, শুতে গেলে তোর কথা মনে পড়ে, ঘুমাতে গেলেও তোর কথা মনে পড়ে, অফিসে কাজ করতে গেলে তোর কথা মনে পড়ে। আরে ভাই, বাথরুমটাতে গেলে পর্যন্ত তোর কথা মনে পড়ে। কেন মনে পড়বে তোর কথা আমার? তুই কেন আমার ভাবনাতে আসিস? কেন চোখ বন্ধ করলে আমি তোকে দেখতে পাই? বল তুই আমাকে। এইগুলোই আমার সমস্যা, বুঝতে পেরেছিস? রামিসা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। স্তব্ধ হয়ে গিয়েছে সে অতটাও অবুঝ নয় যে একটা ছেলের এসব কথাবার্তার মানে বুঝবে না। তবে সে এটুকু বুঝলো হিমেল মুখ ফসকে এত কিছু বলে ফেলেছে। হিমেল আবারও ক্ষিপ্ত কণ্ঠে বলল, কেন এগুলো হয় আমার সাথে? আমার ভাবনাতে তুই কেন এত আসিস? তুই বল আমাকে, কেন এগুলো হয় বল। রামিসা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেইভাবেই রোবটের মতো শুধু ঠোঁট নেড়ে বলে দেয়। কারণ আপনি আমাকে তাকে থামিয়ে দিয়ে হিমেল মাথা নেড়ে বলল, এক্স্যাক্টলি, ঠিক ধরেছিস। আমি তোকে ভালোবাসি। হ্যাঁ, আমি অনেক আগে থেকে ভালোবাসি। তবে বুঝেছি কয়েকদিন আগে। অবশ্য তোর মতো গাধা এই জন্মে আর বুঝবে না। ভালোবাসা শব্দটা রামিসার কানে বারবার বাজতে থাকলো। ভালোবাসা? হিমেল থেকে ভালোবাসে? এও সম্ভব? রামিসা যখন অবাক হয়ে হিমেলের দিকে তাকিয়ে রয়েছে, তখন হিমেল আবারও বলে উঠল, আমি জানি না কিভাবে, কখন, কোথায়, কেন তোকে এত ভালোবেসে ফেললাম। কিভাবে হলো আমি কিচ্ছু জানি না, কিন্তু ভালোবেসে ফেলেছি। খুব বেশি ভালোবেসে ফেলেছি। পাগল হয়ে যাচ্ছি আমি। তুই আমাকে পাগল বানিয়ে ছাড়বি। এরপরে পাবনা মেডিকেল হসপিটালে রেখে আসতে হবে আমাকে, আর এই জন্য দায়ী থাকবি তুই। অতিরিক্ত চমকে গেলে মানুষ মাঝে মাঝে প্যানিক অ্যাটাক করে। হয়তো বা রামিসারও একই হাল হলো। এত বড় শখ সে নিতে না পেরে অজ্ঞান হয়ে গেল। হিমেলের বুকে ঢলে পড়ল। হিমেল চমকে গেল, সঙ্গে সঙ্গে আঁকলে নিল রামিসাকে। অস্থির হয়ে বলতে থাকলো, ও শিট, এই মেয়ে, কি হলো তোমার? ভয় পেয়েছো? চোখ খোলো। এদিকে আয়ান সেই তখন থেকে আদ্রিকার পিছু পিছু ঘুরছে। উদ্দেশ্য আদ্রিকার রাগ ভাঙানোর চেষ্টা। আসলে কাল রাতের বেলা আদ্রিকাকে পাত্তা না দেওয়ার জন্য আয়ান আজ ভুক্তভোগী। এমনকি বউয়ের রাগ ভাঙানোর জন্য আয়ান আজ অফিসেও যায়নি। আসলে এখন বাড়ি একদম ফাঁকা। এটাই তো মোক্ষম সুযোগ একটু রোম্যান্স করার। কিন্তু তার বউ তো সেটা বুঝছে না। আদ্রিকার মতে গতকাল আয়ান তাকে পাত্তা দেয়নি, এই জন্য সে আয়ানের সাথে আর কথা বলবে না। রামিসের মনটা খারাপ।
এই জন্য এখনো এই বাড়িতে আছে, না হলে আজকেই সেই বাপের বাড়ি চলে যেত। বউ, কি শুরু করেছো তুমি? আমি তো বললাম কালকে আমার মাথাটা ঠিক ছিল না, এই জন্য তোমার কথা শুনিনি। প্লিজ একবার আমার দিকে তাকাও। আয়ন দুঃখী কণ্ঠে বলে উঠল। আদ্রিকা রাগী কণ্ঠে বলল, আমি এখন রান্না করছি, খবরদার ডিস্টার্ব করবেন না। রামিসা এসে খাবে। রান্না খারাপ হলে আমি এই প্রেসার কুকার আপনার মাথায় ভাঙবো বলে রাখলাম। এরপর বাপের বাড়ি চলে যাব। 7 দিনের আগে এই বাড়িতে আর ফিরবো না। আয়ন হতাশ কণ্ঠে টেনে টেনে বলল, বউ, তোমার এই অবলা স্বামীকে তুমি ইমোশনাল ব্ল্যাকমেইল করছো। আজ তোমায় ছাড়া ঘুমাতে পারি না বলে এইভাবে বাপের বাড়ি যাওয়ার ভয় দেখাচ্ছ। এই তো ঘোর অন্যায়। এমন করে না সোনা, তোমার মাথা দেখছি খুব গরম হয়ে আছে। আচ্ছা চলো, ঘরে চলো, একটু আদর করে তোমার মাথা ঠান্ডা করে দেব। আদ্রিকা কটমট করে তাকালো, তারপর তরকারি বাটি হাতে তুলে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে থাকলো। আয়নও ঘুরে তার পেছনে যেতে যেতে বলল, চলো। ও বউ, কথা শোনো। আচ্ছা, আজ রাতে একটা ছোটোখাটো বাসরের আয়োজন করলে কেমন হয়? তোমার রাগ ভাঙানোর জন্য এইটুকু তো করাই যায়। সত্যি অনেক আদর করব। আমি তো তোমার ওই যে ড্রাগন কালারের লিপস্টিকটা এখনো টেস্ট করিনি, ওটাও আজ টেস্ট করতে হবে, বুঝলে? আদ্রিকা এবার ডাইনিং টেবিলে তরকারিটার শব্দ করে রেখে পেছনে ঘুরে কটমট করে বলল, চুপ, একদম চুপ করুন। অসভ্য ঠোঁটকাটা পুরুষ, নির্লজ্জ কথাবার্তা বললে আপনার এই লাগামহীন ঠোঁট দুটো আমি একদম সেলাই করে প্লাস্টার করে দিব। আয়ন ভয়ার্থ আপনার বলল, তা ঠিক আছে, কিন্তু তখন তাহলে আমি তোমায় চুমো খাবো কিভাবে, আদর করব কিভাবে, কথা বলবো কিভাবে? আপনার সাথে যেখানে কোনো কথাই নেই আমার, সেখানে চুমু খাওয়া তো বিলাসিতা মাত্র। আবার শখ কত, বাসর রাতের আয়োজন করবে। যান গিয়ে ভূতের সাথে বাসর করুন। কালকে রাতে যখন আমি আপনার কাছে গিয়েছিলাম, পাতা দিয়েছিলেন আমাকে। এখন কথা বলতে আসবেন না। আমার থেকে দূরে যান, একদম দূরে যান, সরে দাঁড়ান। 200 মিটার দূরে থাকবেন আমার থেকে। আয়ন অবাক হয়ে বলল, জীবনে না, এ তো অসম্ভব। তোমার থেকে আমি 2 ইঞ্চি দূরে থাকতে পারবো না বউ। আর তুমি 200 মিটারের কথা বলছো? আমি বলি শোনো, আমার কাছে এসো, এসো একটু জড়িয়ে ধরি তোমাকে, আমার বুকে এসো, মাথায় একটু হাত বুলিয়ে দিই, দেখবে একদম সব রাগ গলে পানি হয়ে গেছে। আয়ন মুখটা বাংলার পাঁচের মতো করে রেখে বিছানায় বসে আছে। সে সত্যি অনেক কষ্ট পেয়েছে, কারণ একটু আগে সে তার একমাত্র বউয়ের কাছে খুব বাজেভাবে প্রতারিত হয়েছে। একটু আগের ঘটনা। আয়নের লাগামহীন বকবকানি সহ্য করতে না পেরে আদ্রিকা হঠাৎ মুচকি হেসে আয়নের গলা জড়িয়ে ধরে। আয়ন অবাক হয়ে যায় আদ্রিকার হঠাৎ এমন মোড়ে। আদ্রিকা আদুরে কণ্ঠেই বলে, আপনি সত্যি আজকের রাতটা আমায় দেবেন তো? আয়ন খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, হ্যাঁ অবশ্যই বউ, শুধু আজকে রাত কেন, আমার জীবনের প্রত্যেকটা রজনী তুমিময় হয়ে উঠুক প্রিয়তমা। আদ্রিকা লাজুক হয়ে বলল। আচ্ছা এক্ষুনি তাহলে ঘরে চলুন। আয়ন অবাক হয়ে বলল, এক্ষুনি? এই দুপুরে? আদ্রিকা বলল, আহা, রাতেও হবে, আবার সমস্যা কি? আয়ন তার বউয়ের এত রোমান্টিক রিয়াকশনে হেলে দুলে ঘরের দিকে গেল। আজ বউকে ভালো করেই পটাতে পেরেছে ভেবে সে নিজেকে বাহবা দিল। বাহ, এই ভর দুপুরে বউ পটে গেছে, আবার বলেছে রাতেও আদর করবে। আহা, কি আনন্দ! কিন্তু তার এই চিন্তা ভাবনায় 3 বালতি পানি ও হাফ কেজি আটা ফেলে তার ঘষেটি বেগমের ন্যায় বউ ঘরের কাছে আসার সাথে সাথে তাকে ঘরে ধাক্কা মেরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে লক করে দিল। আয়ন হক চোখে গেল। ও মা, কি হলো এটা? আদ্রিকা নিজে ঘরে না ঢুকে শুধু তাকে ঘরে ঢুকে বাইরে থেকে দরজা লক করে দিল কেন? আয়ন কিছু বলার আগে আদ্রিকা বাঁকা হেসে বাইরে থেকে জোরে বলে উঠল, আমি তাহলে যাই। আপনি রাত পর্যন্ত এখানে অপেক্ষা করুন আমার জন্য। আপনার জন্য একটা কাজও ঠিক মতো করতে পারছি না আমি। রামিসা বাড়িতে আসলে আপনার এই ঘরের দরজা খুলবো। দুপুরে খাওয়ার পর আবারও এখানে এসে থাকবেন। আর আপাতত আপনি এই ভর দুপুরে ভূতের সাথে আপনার সো কল্ড বাসরটা সেরে নিন। আয়ন থমথমে মুখ নিয়ে বসে আছে। তার বউ এমনটা করতে পারলো? কিভাবে এত বড় বিশ্বাসঘাতকতা করলো? কষ্টে দুঃখে আনে নিজেকে বাঁশ দিয়ে পেটাতে ইচ্ছে করছে। সেই তো আদ্রিকার কথা জালে পাপ ফেলে দিয়েছে। আর তার আগেই বোঝা উচিত ছিল যে তার বউ এত তাড়াতাড়ি রোমান্টিক মুডে আসার বান্দা নয়। নিশ্চয়ই এর পেছনে রহস্য আছে। আয়ন মনে মনে বলল, বউটা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। একবার কাছে পাই খালি
তারপর সব সুদে আসলে উসুল করে নিব। আমার সাথে প্রতারণা, বোঝাবো মজা। আমার অধিকার আমি কেড়ে নিয়ে আদায় করতে জানি বউ। আজ খালি ঘরে আসো তুমি। আদ্রিকা যখন টেবিলে খাবার গোছাতে ব্যস্ত তখনই তার ফোনটা বেজে উঠল। হাত মুছে আদ্রিকা ফোন নিয়ে দেখলো হিমেল কল করেছে। আশ্চর্য, এই সময় হিমেল? আদ্রিকা কলটা করে বলল, হ্যাঁ হিমেল বলো। কেমন আছো ভাবি? সব ঠিকঠাক? এই তো মোটামুটি। তুমি কাল যা করলে, তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো হিমেল। এভাবে বলো না ভাবি। আচ্ছা, একটা কথা বলতে কল করলাম। হ্যাঁ হ্যাঁ বলো। হিমেল একবার তার গাড়ির সিটে অজ্ঞান হয়ে থাকা রামিসার দিকে তাকিয়ে বলল, ভাবি আসলে রামিসা আমার কাছে। আদ্রিকা গা ছাড়া ভাব নিয়ে বলল। জানি তো। হিমেল অবাক হয়ে বলল, তুমি জানো? তোমার বন্ধু জানে, আমি জানি। রামিসা আমাকে যাওয়ার সময় বলে গেছে। ওনাকে আসলে খুব গিল্টি ফিল করছিল, এই কারণে। ও, কিন্তু ভাবি আর একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? মানে তুমি আমাকে যে কাজটা কিছুদিন পর করতে বলেছিলে সেটা আমি একটু আগেই করে ফেলেছি। আদ্রিকা ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ ভাবি, আমি ওকে সব বলে ফেলেছি। আসলে হিমেল যে রামিসাকে আগে থেকেই পছন্দ করে সেটা আদ্রিকা জানতো। আমেরিকায় নয়নতারার বিয়ের সময় হিমেল আদ্রিকাকে বলে দিয়েছিল। প্রথমে আদ্রিকা অবাক হলেও পরে খুশি হয়েছিল। নিঃসন্দেহে হিমেল রামিসার জন্য পারফেক্ট। আদ্রিকা কপাল চাপড়ে বলল, আর কিছুদিন ধৈর্য ধরা যেত না হিমেল? আমি তোমার ভাইকে এখনো কিছু জানাইনি। ভাবি, আমি মুখ ফসকে বলে ফেলেছি। ও কি বলেছে? তোমার ননদ অজ্ঞান হয়ে গেছিল ভাবি, এখনো ওভাবে আছে। আদ্রিকা হেসে ফেলল, তারপর বলল, আমি জানতাম এমনই হবে। আচ্ছা তুমি ওর জ্ঞান ফেরাও আর বিকেলের আগে বাড়িতে দিয়ে যেও। দুপুরে না হয় একসাথে তোমরা খেয়ে নাও। আচ্ছা ভাবি। ফোন রেখে হিমেল অজ্ঞান হয়ে থাকা রামিসার দিকে তাকায় আর বিড়বিড় করে বলে, তুমি যেহেতু আমার পাগল বানিয়ে দিয়েছো, সেহেতু আমারও উচিত দায়িত্ব সহকারে তোমায় পাগল বানিয়ে দেওয়া। বলেই রামিসার মুখের ওপর থাকা অবাধ্য চুলগুলো সযত্নে কানে গুঁজে দিল সে। ডাইনিং টেবিলে ফাটা বেলুনের ন্যায় চুপসে থাকা আয়নের দিকে তাকিয়ে আদ্রিকা বলে উঠল, কি হলো, আপনি খাচ্ছেন না কেন? রামিসা বাড়িতে আসবে না শুনে দুপুরে খাওয়ার জন্য আদ্রিকা একটু আগেই আয়নকে বদ্ধ ঘরে হতে স্বাধীন করে দিয়েছে। আবার আয়ন খাবে না বললে আদ্রিকা জোর করে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়েছে। কিন্তু আয়ন আদ্রিকার ওপর থেকে একরাশ অভিমান নিয়ে রয়েছে এবং তাই সে ঘাপটি মেরে বসে রয়েছে। সে মনে মনে পণ করেছে যে আদ্রিকা তাকে তার পাওড়া না দিলে সে খাবে না। না মানে না, একদমই খাবে না। আদ্রিকা আবারও কপট রেগে পড়ল। হাতে কি আলতা লাগিয়ে রেখেছেন, খাচ্ছেন না কেন? আয়ন একটু রাগ নিয়ে তাকালো আদ্রিকার দিকে। পচা বউ একটা, এরকম বউকে চুমু দিয়ে অজ্ঞান করে দেওয়া উচিত। তার অভিমানটাও বুঝছে না, এখনো কেমন বাঘিনীর মতো কথা বলে যাচ্ছে। তেজ কত! বউ তো নয়, যেন পাশের বাড়ির খিটখিটে আন্টি। আয়ন চোখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে পড়ল। খাবো না আমি, তুমিই খাও। আমি খেলেই কি আর না খেলেই বা কি, কারো তো কিছুই যায় আসে না। শেষ কথাটা আয়ন আদ্রিকার দিকে আর চোখে তাকিয়ে পড়ল। আয়নের বাচ্চামিতে আদ্রিকা এবার খিলখিল করে হেসে উঠল। আয়ন মুগ্ধ হয়ে দেখল তার অর্ধাঙ্গিনীর মিষ্টি হাসি। সে তো এই হাসির জন্য মরতেও পারে। অজান্তেই আয়নের এক হাত বুকের বাম পাশে চলে গেল। খানিক সময়ের জন্য ভুলে গেল নিজের রাগ অভিমান। আদ্রিকা হাসতে হাসতেই বলল, আপনি এমন বাচ্চামি করছেন কেন বলুন তো? এত ঢং কার কাছ থেকে শিখেছেন? এত ঢং না করে খেয়ে নিন তো। আজ বাড়িতে কেউ নেই, খাওয়া শেষে একসাথে বারান্দায় গিয়ে গল্প করব আমরা। নিজের নড়বড়ে রাগের কথা ভুলে গিয়ে আয়ন খুশিতে গদগদ হয়ে পড়ল। সত্যি? মিস্টার চৌধুরী। আয়ন এইবার খাবারে হাত দিতে গিয়েও দিল না। আদ্রিকার দিকে তাকিয়ে মিষ্টি হেসে পড়ল। খাইয়ে দাও আমায়। আদ্রিকা ভ্রু কুচকে তাকাতেই আয়ন তড়িঘড়ি করে বলে উঠল, একটু আগে কিন্তু অনেক বড়সড় একটা প্রতারণা করেছো বউ। এখন খাইয়ে না দিলে আমি কখনোই ক্ষমা করব না, তোমায় বলে রাখলাম। আর ভুলে যেও না, স্বামীর ক্ষমা না পেলে তুমি বেহেশত পাবে না। বলেই গর্বের সাথে কলার ঝাঁকালো আয়ন। আপনি আমাকে বাসায় রেখে আসুন প্লিজ। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল রামিসা। হিমেল রামিসাকে অজ্ঞান অবস্থাতেই তার ফ্ল্যাটে নিয়ে এসেছিল। ফ্ল্যাটে সে একা থাকায় কোনো সমস্যা হয়নি। একটু আগেই রামিসার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে নিজেকে হিমেলের ফ্ল্যাটে আবিষ্কার করে প্রথমে অবাক হলেও নিজের অজ্ঞান হওয়ার কারণটা মনে পড়তেই লজ্জায় মরে যাচ্ছে সে। হিমেল তাকে ইনডিরেক্ট প্রপোজ করেছে, ভাবতেই তার শরীর হিম হয়ে আসছে। অথচ হিমেলকে দেখে মনেই হচ্ছে না যে সে এমন একটা বিরাট বড় কাজ করে ফেলেছে। সে তো নিজের মতো করে রামিসার জন্য বিছানার পাশে দাঁড়িয়ে কফি তৈরি করছে।
রামিসার কথা শুনে হিমেল দুধে কফি গোলাতে গোলাতেই বলল। বিকেলে দিয়ে আসবো। রামিসা অস্বস্তিতে বিছানায় গুটিসুটি মেরে বসে আছে আর ভাবছে লোকটা এত স্বাভাবিক হয়ে আছে কেন, একটুও সংকোচ নাই নাকি। হিমেলের জায়গায় অন্য কেউ এভাবে নিজের তাকে ফ্ল্যাটে তুলে আনলে রামিসা ভয়ে আতঙ্কে শেষ হয়ে যেত, কিন্তু হিমেলের ফ্ল্যাটে এসে রামিসার কোনো রকম ভয় পাচ্ছে না, বরং অদ্ভুত এক লজ্জা অনুভব করছে। ইচ্ছে করছে লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে। অন্য কেউ হলেও সে চেঁচিয়ে বলতো, শালা লুচ্চা, আমাকে বাড়িতে দেয় হারামজাদা। কেন এনেছিস এখানে আমাকে? তোর বাড়িতে আমি কেন বিকেল পর্যন্ত থাকবো বে? কিন্তু আফসোস হিমেলকে সে এমন কিছু বলতে পারছে না। কেন জানি সেরকম উদ্ভট আচরণ আসছে না, তার কণ্ঠটাই তো স্তব্ধ হয়ে আছে। এমন কেন হচ্ছে সেটা রামিসা নিজেও বুঝতে পারছে না। হিমেল হঠাৎ কফির মগটা রামিসার দিকে এগিয়ে দিয়ে বলল, জানি এই ভর দুপুরে কফিটা একটু উদ্ভট, কিন্তু আপাতত এটা খেয়ে নাও। আমার রান্না হয়ে গেছে, খাবারটা ঘরে আনছি। কফিটা খাওয়ানোর কারণ যাতে হুটহাট অজ্ঞান হয়ে না যাও। ধরো। রামিসা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। এই লোক তার অজ্ঞান হয়ে যাওয়া নিয়ে ইয়ার্কি মারছে। হিমেল এবার ধমকে উঠল। কি হলো, ধরো। রামিসা এবার তড়িঘড়ি করে ধরে নিল মগটা। লোকটা আজব তো, এভাবে কেউ ধমকে ওঠে? হিমেল ঘর থেকে বের হতে গিয়েও পিছন ঘুরে বলে উঠল, টেনশনের কিছু নেই, ভাবিকে আমি বলে দিয়েছি যে তোমার যেতে দেরি হবে। আয়নকেও ভাবি সামলে নিবে, ভাবি সব জানে। বলে হিমেল ঘর থেকে বের হতে নিল, কিন্তু রামিসা চেঁচিয়ে ডেকে উঠল। শুনুন। হিমেল তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালো। কিছু বলবে? রামিসা বড় একটা শ্বাস নিয়ে ধীরে ধীরে বলে উঠল, আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না। বলেই রামিসা চোখ খিচে বন্ধ করলো। হিমেল ভ্রু কুচকে বলল, মানে? রামিসা একটা শুকনো ঢোক গিলে বলল, আমি আপনাকে ভালোবাসি না। রামিসা ভাবলো এইবার একটা বড় সড়ো ঝড় উঠবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে হিমেল ঠান্ডা গলায় বলে উঠল, তো কাকে ভালোবাসো? রাজীবকে? রামিসা চমকে উঠে বলল, ছি না, ওর মতো জানোয়ারের প্রতি কোনো অনুভূতিই নেই। হিমেল এইবার দুই হাত বুকে গুজে বলল। তবে? রামিসা বিছানায় চাদর খুঁড়তে খুঁড়তে বলল, আপনি বুঝতে পারছেন না, ভাইয়া জানতে পারলে আপনি ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। এটা সম্ভব না, ভাইয়া ভুল বুঝবে আপনাকে। হিমেল এইবার ফিক করে হেসে ফেলল, যেন তাকে এবছরের সেরা জোক শোনানো হয়েছে। রামিসা তাকিয়ে রইল হাসতে থাকা হিমেলের দিকে। লোকটাকে হাসলে তো বেশ লাগে, এইভাবে সবসময় তো হাসতে পারে, অথচ না হেসে মুখটা গরিলার মতো করে রাখে। ওনার হাসিটা এত সুন্দর, কই আগে তো খেয়াল করেনি, নাকি আজকেই ওনার দিকে ভালো করে তাকালাম। হিমেল হঠাৎ হাসি থামিয়ে রামিসার দিকে তাকালো। রামিসা মাথা নামিয়ে ফেলে। হিমেল এইবার বাঁকা হেসে সিরিয়াস ভঙ্গিতে বলে, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে খুব ভালো করে চিনি পটলের নানি। আয়ান শুধু আমার বেস্ট ফ্রেন্ড নয়, ও আমার ভাই। আমি কিছু চাইবো আর সেটা আয়ান দেবে না, এরকম কখনো হয়নি। ছোট থেকে আমরা একে অপরের জন্য জানটাও দিতে প্রস্তুত। আর তাছাড়া তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু বলো তুমি কি চাও, বাকিটা আমি দেখবো। রামিসা এবার চমকে গেল, মাথা নিচু করে চুপ করে রইল। এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। সে নিজেও বুঝতে পারছে না যে হিমেলের প্রতি তার অনুভূতি আসলে কেমন। লোকটার প্রতি ঘৃণা শব্দটা মাথায় আনলেই বুকটা মোচড় দিয়ে উঠছে, আবার ভালোবাসার শব্দটা মাথায় আনলে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। উফ, কি এক যন্ত্রণা। দোটানায় পড়ে গেল রামিসা। রামিসাকে নীরব দেখে হিমেল বাঁকা হেসে ঘর থেকে বেরিয়ে গেল। সে নিজেও জানে না যে রামিসার পেটে এখন বোম ফাটালেও কোনো কথা বের হবে না। হিমেলকে এভাবে বাঁকা হেসে বেরিয়ে যেতে দেখে রামিসা কিঞ্চিত চিন্তায় পড়ল, লোকটা কি রাগ করলো নাকি আবার। মিস্টার চৌধুরী, আপনি কি এখনো রাগ করে আছেন? দুষ্টুমির স্বরে বলে উঠল আদ্রিকা। আইন মুচকে হেসে আদ্রিকার কোমর টেনে বলল, একদমই না, কোনো প্রশ্নই ওঠে না রাগ করার। বউ আমার এত আদর করে একটা চুমু দিল, রাগ করে থাকা যায় নাকি? আদ্রিকা এবার সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, গ্রেট। এইবার তাহলে একটা কথা বলি আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ কথা। আইন কপালে ভাঁজ ফেলে বলল, ফট করে এমন সিরিয়াস হয়ে গেলে কিভাবে বউ? এই না রোমান্টিক মোডে ছিলে, তোমার উপর কি গিরগিটির আত্মা ভর করেছে? আদ্রিকা বিরক্তিকর দৃষ্টিতে তাকালে আয়ন তড়িঘড়ি করে বলে উঠল, ওকে ওকে ফাইন, বলো কি গুরুত্বপূর্ণ কথা বলবে? এইবার আদ্রিকা একটু সময় নিয়ে বলল, আসলে দেখুন, রামিসা তো বড় হয়েছে। আই মিন, দেখলেনই তো মেয়েটা আবেগে পড়ে কি করতে যাচ্ছিল, তাই বলছিলাম ওকে বিয়ে দিয়ে দিলে কেমন হয়? বিয়ের পরেও তো পড়াশোনা করা যায়। আয়ন বলল, ঠিকই বলেছ, কিন্তু
আয়নকে বলতে না দিয়ে আদ্রিকা বলল। আরে আগে শুনুন না, ওই যে হিমেল আছে না, হুম। আদ্রিকা ঢোক গিলে বলল। আসলে হিমেল রামিসাকে পছন্দ করে না, মানে পছন্দ না, এক কথায় ভালোবাসে। আদ্রিকা ভাবলো এখনই আয়ন চেঁচিয়ে বলবে কি, এটা কিভাবে সম্ভব? হিমেল এভাবে আমার বোনের ওপর নজর দিতে পারলো? কিন্তু কেন জানি এবারও আদ্রিকার ভাবনাকে ভুল প্রমাণিত করে আয়ন মুচকি হেসে বলল। তো আমি তো জানি। বাহ, তুমিও জানো? আদ্রিকা অবাক হয়ে বলল। আপনি জানেন মানে? হিমেল তো আপনাকে বলেনি। আয়ন অমায়িক হেসে আদ্রিকার নাক টেনে বলল। তোমার কি মনে হয় বউ, আমার বেস্ট ফ্রেন্ডের মনের কথা আমি জানবো না? সে তো অনেক দিন আগে থেকে রামিসাকে ভালোবাসে, কিন্তু ও নিজের অনুভূতি নিয়ে নিজেই বিভ্রান্তিতে ছিল। ও নিজেও জানতো না যে ও কখন রামিসাকে ভালোবেসে ফেলেছে, এই কারণে বোঝেনি। কিন্তু রাজীবের বিষয়টা জানার পরও অনেক জেলাস হয়, আর তখনও নিজের অনুভূতি সম্পর্কেও নিশ্চিত হয়। তবে আমি তো অনেক দিন আগেই ওর মন বুঝে গিয়েছি। আফটার অল উই আর বেস্ট ফ্রেন্ডস। গাড়ির মধ্যে একটা নিস্তব্ধতা ছড়িয়ে আছে, যেন শব্দের চেয়ে অনুভূতিগুলো গভীর হয়ে উঠেছে। বাইরের দৃশ্যগুলো দ্রুত পেরিয়ে যাচ্ছে, কিন্তু হিমেল তো রামিসার মধ্যে ভেতরের অস্থিরতা যেন সময়কে থমকে দিয়েছে। বিকেলের দিকেই হিমেল রামিসাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আদ্রিকা হিমেলকে কল করে জানিয়েছে যাতে হিমেল রামিসাকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। তখন থেকেই তারা একে অপরের সাথে আর কথা বলেনি। রামিসা চুপ ছিল লজ্জায়, আর হিমেল চুপ ছিল চিন্তায়। আসলেই সে ভেবে দেখলো যে আয়নকে জানানো খুব একটা সহজ কাজ হবে না। রামিসার হাতের আঙ্গুল গাড়ির কাছে জানালা ধরে আলতোভাবে স্পর্শ করছে। তার চোখ বাইরে, কিন্তু মন হিমেলের দিকে। হিমেল স্টিয়ারিং ধরে থাকলেও মাঝে মাঝে রামিসার দিকে তাকানোর চেষ্টা করছে, কিন্তু মুখে কোনো কথা নেই। হালকা একটা শ্বাসের শব্দ ছাড়া চারপাশে আর কিছু শোনা যাচ্ছে না। দুজনের মনের ভেতর ভালোবাসার গভীরতা, কিন্তু অপ্রকাশিত সেই ভালোবাসা যেন গাড়ির বদ্ধ বাতাসে চেপে বসেছে। থাক না এমন কিছু নীরবতা, যা জীবনের এক অধ্যায়ে সোনালি অক্ষরে গাঁথা থাকে আজীবন। এইদিকে আবার আয়ন আর আদ্রিকা মিলে প্ল্যান করছে যে আয়ন যে সব জানে সেটা হিমেল ও রামিসাকে এখনই জানতে দেবে না। একটু না ঘোরালে কিসের ভালোবাসা? গাড়ি আয়নদের বাড়িতে এসে থামলে রামিসার মনটা যেন হঠাৎ ভারী হয়ে ওঠে। কিছু একটা বলার ইচ্ছে হয়েছিল, কিন্তু ঠোঁটের কাছে এসে সেই কথা আটকে যায়। হিমেল রামিসার দিকে একবার তাকিয়ে গাড়ি দরজা খুলে দেয়। রামিসা ধীরে ধীরে গাড়ি থেকে নামতে শুরু করে। পায়ের নিচে মাটির স্পর্শ পেলেও মন যেন তখনও গাড়ির ভিতরে, হিমেলের কাছেই। কি হলো তার? এমন লাগছে কেন? কেন এই লোকটার কাছ থেকে এখন যেতে ইচ্ছে করছে না? উত্তর জানা নেই আপাতত। হিমেল কিছুটা অস্বস্তি নিয়ে তাকিয়ে থাকে, কিন্তু মুখে একটাও শব্দ আসে না। চোখে চোখ পড়তেই দুজনের মাঝে যেন এক গভীর সংলাপ হয়, অথচ তা মুখে বলা হয়নি। রামিসা এক পা দুপা এগিয়ে যায়, কিন্তু মনে হয় যেন প্রতিটি পদক্ষেপ কিছু একটা ফেলে যাচ্ছে, যা আর ফিরে পাবে না। হঠাৎ পেছন থেকে হিমেল ডেকে ওঠে। রামিসা। রামিসা থমকে দাঁড়ালো। এই প্রথম হিমেল রামিসার নাম উচ্চারণ করলো, তার নাম ধরে ডাকলো। হিমেলের মুখে নিজের নাম শুনে রামিসা স্তব্ধ হয়ে গেল। এ কেমন মিষ্টি অনুভূতি! তার নামটা এই লোকটার মুখে এত সুন্দর লাগছে কেন? ঘুরে দাঁড়ালো মেয়েটা, সাথে সাথে মুখোমুখি হলো এক তীক্ষ্ণ ঈগলের ন্যায় চোখ জোড়া। হিমেল অদ্ভুত চোখে তাকিয়ে রয়েছে। রামিসা অস্বস্তি নিয়ে বলল, কিছু বলবেন? হিমেল বাঁকা হেসে বলল, তেমন কিছু না, শুধু একটা কথা মনে রেখো মেয়ে, তুমি চাইলেও তুমি আমার, তুমি না চাইলেও তুমি আমার। তোমার ইচ্ছা থাকলেও তুমি আমার, এমনকি তোমার ইচ্ছা না থাকলেও তুমি আমার। সব সময়, সর্বদা, প্রত্যক্ষণে, প্রতিটি মুহূর্তে তুমি আমার, শুধুই আমার। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না হিমেল। ইঞ্জিন স্টার্ট করে ঝড়ের গতিতে সাঁই সাঁই করে ধুলো উড়িয়ে চলে গেল। পেছনে ফেলে গেল এক স্তব্ধ উৎসুক চোখ জোড়া। আয়ন বিছানার ওপর বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ আদ্রিকাকে তড়িঘড়ি করে ঘরে ঢুকতে দেখে আয়ন বলে উঠল, কি হলো বউ, এত তাড়াহুড়ো করে ঘরে ঢুকছো যে? এত তাড়া কিসের? রোমান্স করার মুড এসে গেছে নাকি? আদ্রিকা যতটাই উৎসুক হয়ে ঘরে এসেছিল, আয়নের কথাই ঠিক ততটাই চুপসে গেল। অসভ্য পুরুষ, নিজের মতো সবাইকে ভাবে। এই লোকটাকে নিয়ে আর পারা গেল না, এই জন্মে আর বদলাবে না। আদ্রিকা মুখ কুচকে বলল, এত প্রয়োজনীয় একটা কথা বলতে এসেছিলাম, মুডটাই নষ্ট করলেন তো। নিজের মতো আমাকে ভাবেন। আরে কি যে বলো বউ, সরি। আচ্ছা বলো, কি বলতে এভাবে ডাকাতের মতো ঘরে ঢুকলে? শুনুন, রামিসা বাড়িতে এসেছে একটু আগে। তাই নাকি?
ভালো তো। আদিকা বিরক্তিকর স্বরে বলল। আরে আগে শুনুন ভালো করে। একটু আগে কলিং বেল বাজলে আমি এগিয়ে দরজা খুলে দেখলাম রামিসা এসেছে। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, মেয়েটার মুখটা পুরো বাংলার পাঁচের মতো হয়েছিল। এমন ভাবে ছিল যেন মেয়েটার আমি আপনাকে বোঝাতে পারছি না, ওর মুখটা একদম ঝুলে ছিল জানেন। আয়ন চোখ পিটপিট করে বলল। তাতে কি হয়েছে বউ? অনেকক্ষণ বাইরে ছিল, অস্বস্তিতে ক্লান্তিতে মুখ ঝুলিয়ে ছিল হয়তো। আদ্রিকার এবার ইচ্ছে করলো স্যানিটাইজার খেয়ে আত্মহত্যা করতে। এ কাকে সে কি বুঝাচ্ছে? আদ্রিকা চোখ কপালে তুলে বলল। আপনি কি বোকা, বুঝতে পারছেন না বিষয়টা? আইন দুদিকে মাথা দোলালো, যার অর্থ সে আসলেই বুঝতে পারছে না। রামিসা যে হিমেলের সাথে দেখা করতে গিয়েছে সেটা একটু আগেই রামিসা বলে দিয়েছে আয়নকে, তাও সে বুঝছে না। আদ্রিকা আশেপাশে তাকিয়ে আয়নের একদম কাছে চলে এলো, ফিস ফিস করে বলল। আমার মনে হয় রামিসাও হিমেলকে ভালোবাসে, কিন্তু এখন সেও বিভ্রান্তিতে ভুগছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি হিমেলকে সরি বলেছো? হিমেলের কথা বলতেই কেমন করে যেন তাকালো। আইন তখনও আদ্রিকার দিকে অবাক হয়ে তাকিয়েছে, মেয়েটা কি বলার চেষ্টা করছে। আদ্রিকা আর একটু ফিস ফিস করে বলল। আমার মনে হয় এভাবে হবে না, আমাদেরকে একটু সাহায্য করতে লাগবে। আমাদের সাহায্য ছাড়া ওদের এই রেশারেশি ঠিক হবে না। ওরা দুজনেই নিজেদের মতো করে ভেবে আছে। আমার মনে হয় আমাদের সাহায্য করাটা দরকার। এমন কিছু একটা করতে হবে যাতে দুজনের কনফেস করতে বাধ্য হয়। যদিও ইতিমধ্যে হিমেল নিজের ভালোবাসা প্রকাশ করে ফেলেছে, কিন্তু আপনার বোনের ভালোবাসা প্রকাশ করাটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আইন এবার নিজের ল্যাপটপটা বন্ধ করে বিছানার সাইডে রেখে বলল। বউ আমার, যেভাবে তুমি মানুষের ভালোবাসার কথা ভাবছো সেভাবে যদি তুমি আমার ভালোবাসার কথা ভাবতে, তাহলে এতদিনে আমার ডজন খানেক বাচ্চা কাচ্চা হয়ে যেত। রাতের খাবারের সময়ও আদ্রিকা লক্ষ্য করলো রামিসার মনটা খুব একটা ভালো নেই। সে এক ধ্যানে খাবারের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু কোনো রকম খাবার খাচ্ছে না। আইন এবার আমি তাকে উদ্দেশ্য করে বলল। খাবারের কোনো সমস্যা হয়েছে রামিসা? খাচ্ছিস না কেন? আইনের কথায় রামিসার হুঁশ এলো। সে তৎক্ষণাৎ মাথা দুই দিকে নেড়ে পড়ল। না না ভাইয়া, খাবার ঠিক আছে, সুন্দর হয়েছে খাবার, খাচ্ছি তো। রামিসার এলোমেলো কথায় আদ্রিকা মুচকি হাসলো। এরপর আয়নের দিকে আর চোখে তাকালো আর ইশারা করে কিছু একটা বোঝালো। আয়ন বিজ্ঞের মতো উপর নিচ মাথা নাড়ালো। একটু পরে আয়ন আদ্রিকাকে উদ্দেশ্য করে বলল। মা বাবা কবে আসবে আদ্রিকা? আদ্রিকা তাড়াতাড়ি বাটিটা রামিসার দিকে এগিয়ে দিতে দিতে বলল। বড় মা নাকি খুব অসুস্থ, এই কারণে মা বলল আরো কিছুদিন থাকবে গ্রামে। আয়ন মাথা নেড়ে বলল। ও আচ্ছা, মা বাবা আসলেই আমরা তাহলে পাত্র দেখতে যাই নাকি? এর মধ্যে আমি ওই ঘটকের সাথে আলাপ আলোচনা সেরে নেই। আদ্রিকা বলল। হ্যাঁ সেটাই ভালো। আয়নের কথায় রামিসার টনক নড়ল। কার পাত্র? কিসের ঘটক? রামিসা উৎসুক হয়ে বলল। কিসের ঘটক ভাইয়া? কার জন্য পাত্র দেখতে যাবে? আয়ন আইস করে চিকেন লেগ পিস চিবোতে চিবোতে বলল। ও মা, কার আবার? তোর? অমনি রামিসার খাওয়া বন্ধ হয়ে গেল। প্রাণহীন চোখে তাকিয়ে রইল আয়নের দিকে। অতি কষ্টে কয়েক পলক ফেলে কাপা কণ্ঠে বলল। আমার মানে? আদ্রিকা মিষ্টি হেসে বলল। তোমার মানে আমার কিউটি ননদের। কেন জানি রামিসা মনে এবং মস্তিষ্ক এখন হিমেলের কথাগুলো ভাসছে। বারবার কানে বাজতে লাগলো সেই কথাগুলো। শুধু একটা কথা মনে রেখো মেয়ে, তুমি চাইলেও তুমি আমার, তুমি না চাইলেও তুমি আমার, তোমার ইচ্ছে থাকলেও তুমি আমার, এমনকি তোমার ইচ্ছা না থাকলেও তুমি আমার। সব সময় সর্বদা প্রত্যেকক্ষণে প্রত্যেকটি মুহূর্তে তুমি আমার, শুধুই আমার। রামিসার হাত কাঁপতে শুরু করলো। কেন জানি কেমন অদ্ভুত অনুভূতি আসছে। আচ্ছা, লোকটা তো তাকে নিজের বলে সম্বোধন করেছে, তাহলে নিশ্চয় এই বিয়ে হতে দেবে না, তাই না? কিন্তু তখন কি ভাই আর ওনার মধ্যে দ্বন্দ্ব লাগবে? এসব ভেবেই এসির মধ্যেও রামিসা ঘামতে শুরু করলো। অস্বাভাবিক অস্থিরতা কাজ করছে মনের ভিতর। রামিসার এমন অস্থিরতা চোখ এড়ালো না আয়ন ও আদ্রিকার। তারা একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। রামিসা ঘরে এসে রীতিমতো পায়চারি করছে, কিছুতেই অস্থিরতা কমাতে পারছে না। মমার বাপি বাড়িতে এলেই আয়ন পাত্র দেখতে যাবে। কথাটা মনে পড়লেই বুকটা কেন জানি ধক করে উঠছে। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। বরাবরের মতোই এমন কঠিন একটা সময় তার বেস্ট ফ্রেন্ড মনির কথা মনে পড়লো। দেরি না করে দ্রুত ফোন হাতে নিয়ে কল করলো মনিকে। কিন্তু কলটা ধরার সাথে সাথেই ওপাশ থেকে ভেসে এলো এক পুরুষালী কণ্ঠস্বর। হ্যালো, কে বলছেন? মনির কল কেন এক ছেলে ধরেছে দেখে সে থমকে যায়নি। সে তো থমকে গিয়েছে কারণ এই কণ্ঠস্বর তার খুব চেনা। আগন্তুক আবারও বলল।
কে বলছেন? কথা বলছেন না কেন? এইবার রামিসার মাথায় বাজ ভেঙে পড়লো। এই কণ্ঠস্বর তো, হ্যাঁ, এই কণ্ঠ তো হিমেলের। সে তার কণ্ঠস্বর শুনতে ভুল করবে না। মনির কল হিমেল কেন ধরেছে? হিমেল কি তাহলে মনিকে চেনে? আর চিনলেও এত রাতে ওরা একসাথে আছে কেন? তাহলে কি তাদের মধ্যে সম্পর্ক আছে? তবে কি হিমেল তার সাথে মজা করলো? তার বলা প্রত্যেকটি কথা কি তাহলে সব মিথ্যা, সব নাটক, সবই অভিনয়? রামিসার বুক ফেটে কান্না আসলো। সাথে সাথে কলটা কেটে দিল সে। এদিকে হিমেল বিরক্তির সাথে ফোনটা কান থেকে নামালো। আজব পাপেক তো, ফোন দিল অথচ কথা বললো না। খানিকক্ষণ বাদেই মনি বাথরুম থেকে বেরিয়ে এলো। হিমেল বলল। কি রে, কে তোকে এত রাতে ফোন দেয়? মনি বলল, কে ফোন দিয়েছে? জানি না, আমি কল ধরেছিলাম, কথা বললো না, কেটে দিয়েছে। বলেই ফোনটা মনির দিকে এগিয়ে দেয়। মনি ফোনটা হাতে নিল। আরে, এটা তো রামিসার নাম্বার। আসলে রামিসার সাথে ঝগড়া হওয়ার কারণে মনি তার নাম্বারটা ডিলিট করে দিয়েছিল। এর জন্য রামিসার নাম্বারটা সেভ করা ছিল না, আর ফোনের স্ক্রিনে ভেসে ছিল আননোন নাম্বার। মনি চমকে গিয়ে এক হাত মাথায় দিয়ে পড়ল। হায় আল্লাহ, ভাইয়া তুমি কি কথা বলছিলে নাকি? হ্যাঁ, কেন? মনি কপাল চাপড়ে পড়ল। আরে, এটা তো রামিসার নাম্বার। হিমেল চমকে গেল। বলে কি এই মেয়ে? রামিসার নাম্বার মানে? ফট করে হিমেল মনির হাত থেকে ফোনটা নিয়ে নম্বরটা দেখলো। এটা তো আসলেই রামিসার নাম্বার। সে এটা খেয়াল করলো না কেন? সিট! আসলে রামিসার বেস্ট ফ্রেন্ড মনি হলো হিমেলের ছোট বোন, কিন্তু রামিসা সেটা জানে না। হিমেল তার কাজের জন্য বাড়িতে থাকে না, নিজের ফ্ল্যাটে থাকে। সেই কারণে রামিসা জানে না যে মনির একটা বড় ভাই আছে, আর সেটা হিমেলই। কিন্তু মনি ঠিকই জানে সেটা, আর হিমেলের অনুভূতির কথাও জানে। এমনকি রাজীব রামিসাকে তুলে নিয়ে যাবে এই বিষয়টা রামিসা মাত্রই মনিকে জানিয়েছিল, আর মনি হিমেলকে জানিয়ে দিয়েছিল। এই কারণেই হিমেল সঠিক সময়ে রামিসাকে বাঁচাতে পৌঁছে যেতে পেরেছিল। হিমেল এটা লুকিয়ে রেখেছিল যে মনি তার ছোট বোন হয়, তবে আয়ান এটা জানতো। একমাত্র মনিকে দিয়েই তো হিমেল রামিসার সব খবরাখবর পেত। হিমেল আজ নিজের মায়ের জোরাজুরিতে বাড়িতে এসেছিল, কিন্তু সে বাড়িতে এসে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হবে জানলে বাড়িতেই আসতো না। এভাবে ধরা পড়ে যাবে সে ভাবতেও পারেনি। মনি ভয়ার্থ কণ্ঠে বলে উঠল, ভাইয়া, রামিসা আবার ভুল বুঝলো না তো? ও তো জানে না যে আমি তোমার বোন। হিমেল কিছু বলল না। কিছুক্ষণ পর ফোনে হাতে নিয়ে আদ্রিকাকে কল করলো। কল ধরলেই হিমেল বলে উঠল, ভাবি, শেষবারের মতো একটা সাহায্য করবে? দুদিন পর। এই দুদিনে হিমেল হাজারবার রামিসাকে কল করেছে, কিন্তু রামিসা কল ধরেনি। তার রাগ নাকি অভিমান সে নিজেও জানে না, কিন্তু এই বহুরূপী মানুষের সাথে সে আর একটা কথাও বলবে না। মনির নাম্বারটাও রামিসা ব্লক করে দিয়েছে। সকাল সকাল হিমেলকে বাড়িতে আসতে দেখে আদ্রিকা অবাক না হয়ে পারল না। হিমেল, তুমি এত সকালে? হিমেল মাথা চুলকে বলল, ভাবি, আয়ন বাড়িতে আছে? না, আজ অফিসে মিটিং আছে, তাই তাড়াতাড়ি চলে গেছেন উনি। তুমি ভেতরে এসো। হিমেল বাড়িতে ঢুকতে ঢুকতে বলল, ভাবি, রামিসা ঘরে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, ওর কিছু হয়েছে নাকি বলো তো? 3 দিন ধরে মুখটা ঝুলিয়ে রেখেছে। আবার হিমেল ভ্রু কুচকে বলল। আবার কি ভাবি? আদ্রিকা একটু ধীরে ধীরে বলল, আসলে তোমার বন্ধু ঠিক করেছিল যে বাবা মা বাড়িতে আসলে আমরা রামিসার জন্য পাত্র দেখতে যাব। আমরা রামিসাকে বিষয়টা জানিয়েছিলাম। আমি তো তোমার বিষয়টা জানি, এই কারণে আমিও মজা করে ওনার সাথে তাল মিলিয়ে বলেছিলাম যে আমরা ছেলে দেখতে যাব। অবশ্য এটা একটা যাই হোক, কিন্তু এটার জন্য রামিসা প্রথমে মন খারাপ করেছিল। তবে কোনো এক কারণে গতকালও আমাদের ঘরে এসে ওনাকে বলে গিয়েছে যে ওনাকে বিয়েতে রাজি। হিমেল বিষয়টা বুঝতে পেরে বলল, একটু ভুল বোঝাবুঝি হয়েছে ভাবি, ও আমার ফোন ধরছে না। হিমেল এবার একটু নমনীয় হয়ে বলল, আচ্ছা ভাবি, তুমি অনুমতি দিলে আমি একটু রামিসার ঘরে যেতাম, শুধু কথা বলতাম আর কি। আদ্রিকা একবার রামিসার ঘরের দিকে তাকিয়ে বলল, যাও, সমস্যা নেই। হিমেল কৃতজ্ঞতার হাসি হেসে উপরে রামিসার ঘরের দিকে পা বাড়ল। নিশ্চিত আর রামিসার খবর আছে। দেয়ালে পিঠ থেকে লেপ্টে রয়েছে রামিসা, দুপাশে 2 হাত দিয়ে তার উপর ঝুঁকে রয়েছে হিমেল। খুবই ভয়ানক এক অবস্থা। রামিসার হৃৎপিণ্ড জোরে জোরে ঢোল পেটাচ্ছে। এভাবে ঝুঁকে আছেন কেন উনি? হিমেলের চোখ দুটো লাল হয়ে রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে গত 2 দিন তার খুব একটা ভালো কাটেনি। আবার রামিসার করা ঘাটতারামিতেও রাগ হচ্ছে। একটু আগে হিমেল ধপধপ করে রামিসার ঘরের সামনে এসে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। রামিসা প্রথমে আদ্রিকা ভেবে বলে উঠেছিল, ভাবি, আমার ভালো লাগছে না, এখন পরে নাস্তা করব। তবে দরজায় ধাক্কা ধাক্কির আওয়াজে ক্রমশ বাড়তেই থাকলো। আর রামিসা মনে মনে ভাবলো তার ভাবি এত জোরে জোরে দরজা ধাক্কাবে না, নাকি ভাবির কিছু হয়েছে। কিছুটা ভয় পেয়ে রামিসা দৌড়ে এসে দরজা খুলে দেয়।
কিন্তু দরজা খোলার সাথে সাথেই তা ওর উপর আক্রমণ করে বসলো হিমেল। ফট করে ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল, কিন্তু সিটকিনি লাগালো না, কারণ এখনো তো সেই অধিকার পায়নি। রামিসা অবাক হওয়ার সুযোগ পেল না। হিমেল এরপর রামিসাকে চেপে ধরলো, দেয়ালের সাথে আর রক্তচক্ষু নিক্ষেপ করলো। গত দুদিন রামিসাও ঠিক মতো ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করলেই হিমেলের চেহারা ভেসে উঠেছিল। খুবই অদ্ভুত অনুভূতি। তাই হিমেলকে হঠাৎ এভাবে দেখে সে দুর্বল হয়ে পড়ল। কিন্তু তৎক্ষণাৎ সেদিন রাতের কথা মনে পড়তেই আবার চেতে উঠল, শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি কি করছেন এসব? সকাল সকাল একটা মেয়ের ঘরে এভাবে ঢুকে যেতে লজ্জা করে না? হিমেল তবুও সেভাবেই তাকিয়ে রইল, পাত্তা দিল না রামিসাকে। রামিসা আবারও বলল, আপনি এভাবে ঘরে ঢুকছেন, ভাবে কি ভাববে? আমার কাছ থেকে দূরে দাঁড়ান, দূরে যান, না হলে কিন্তু আমি চিৎকার করে ভাবিকে ডাক দেব। হিমেল বাঁকা হেসে বলল। চেঁচাও, ডাকো ভাবিকে। রামিসা জোর দিয়ে বলল। সত্যি সত্যি ডাকবো কিন্তু। একটু সময় নিয়ে হিমেল আবারও হেসে বলল, ভূত আমার পুত, পেট নিয়ে আমার ছি, ভাবি তো আমার পাশে আছে, করবি আমার কি? এরকম ফালতু ছড়ায় রামিসা নাক কুচকালো। শখ কত, তার ভাবি তার পাশেই থাকবে। হ্যাঁ, তোর মতো চিকার পাশে থাকতে বয়েই গেছে ভেবেই রামিসা মুখ ভেঙচিয়ে পড়ল। দেখুন কেন এসেছেন এখানে, কি চাই? হিমেল রাখি কণ্ঠে বলে উঠল। তোকে চাই। রামিসা ব্যঙ্গ করে বলল, আপনার এসব নাটক অনেক দেখেছি, এখন দয়া করে এসব নাটক বন্ধ করুন। আপনার আসল চেহারা বের হয়ে গিয়েছে। হিমেল এমনিতেই তার রাগটা অনেক কষ্টে নিয়ন্ত্রণ করেছিল। রামিসার এমন কথা শুনে সে তার হাতটা আরো জোরে চেপে ধরল আর দাঁতে দাঁত চেপে বলল, না জেনে না শুনে না বুঝে একদম রিয়াক্ট করবে না তুমি। আমি রাজীবের মতো চরিত্রহীন নই। রামিসা থমকে গেল। সে তো মোটেও হিমেলকে চরিত্রহীন বলেনি, সে তো এই কথাটা মাথাতেও আনেনি। কিছুক্ষণ চুপ থেকে রামিসা বলল, আমি না জেনে না বুঝে না শুনে রিয়েক্ট করছি। ওই দিন রাতে ফোন দিয়েছিলাম মনিকে, কলটা কে ধরেছিল? ভূতে? আপনি ধরেছিলেন। আপনি একটা মেয়ের সাথে অত রাতে কি করছিলেন? আপনি লুডো খেলছিলেন। হিমেল কিঞ্চিত হেসে বলল। বাহ, এখনই এত অধিকার বোধ, আই লাইক ইট। রামিসা কথা ঘোরাতে বলল, অধিকার বোধ মাই ফুড। আপনি আমার কেউ হন নাকি? নিশ্চয়ই মেয়েটা আপনার গার্লফ্রেন্ড হয়। ভালোই নাটক করেছেন আমার সাথে। অভিনয়ে এত পাকা আপনি, আমি তো জানতামই না। হিমেল সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলে উঠল, আর একটা কথা বলবে না তুই, যেটা জানিস না সেটা নিয়ে আর কথা বলবে না। তোকে কতবার কল দিয়েছি দুদিন থেকে, কলটা ধরিসনি কেন? আরে ভাই, রিয়াক্ট করবি ভালো কথা, আগে জানবি তো। তুই নিজে নিজে এত কিছু বুঝে বসে আসিস। আরে একবার তো জিজ্ঞেস করতে পারতিস যে বিষয়টা কি। আমার কথা বাদ দিলাম, নিজের বেস্ট ফ্রেন্ডের উপর বিশ্বাস নেই তোর? মনিকে বলতে পারতিস। রামিসা একটু সিটিয়ে গেল। এই লোক রেগে গেলেই খালি তুই তোকারি শুরু করে দেয়। বট মেজাজিল। রামিসা কিছুক্ষণ নীরব থেকে অন্যদিকে তাকিয়ে রইল, যার অর্থ সে হিমেলের কোনো কথাকে পাত্তা দিচ্ছে না। রামিসা আজ মনে মনে প্রতিজ্ঞা করেছে সে কোনোভাবেই দুর্বল হবে না। এই লোকটার কাছে আসলে সে দুর্বল হয়ে পড়ে। তার চোখের দিকে তাকালে রামিসার ভেতর উথাল পাথাল শুরু হয়ে যায়। কিন্তু আজ কোনোভাবেই তা হতে দেবে না। সে নিয়ন্ত্রণ করবে তার বেহায়া মনটাকে। রামিসা এবার একটু জোরেই বলে উঠল, আচ্ছা, আমাকে শুধু একটা কথা বলুন তো, আপনি অত রাতে মনির বাড়িতে ছিলেন কেন? এইবার নিয়ন্ত্রণ করতে না পেরে হিমেল চেঁচিয়ে বলে উঠল, কারণ ওটা আমার বাড়ি, আর মনি আমার মায়ের পেটের আপন বোন হয়। ও বোন হয় আমার। রামিসা এবার চোখ বড় বড় করে তাকালো। এটা কি শুনলো সে? বোন? কাপা কাপা কণ্ঠে বলে উঠল, বোন হয় মানে? কিসের বোন? কার বোন? কোথাকার বোন? কেন বোন? হঠাৎ করে এই বোন কোথা থেকে টপকালো আপনার? হিমেল বলল, ও আমার বোন, আমার নিজের বোন, কোথাও থেকে টপকায়নি। আমি ইচ্ছে করে এটা গোপন রেখেছিলাম যে মনি আমার বোন হয়, কারণ আমি মনির থেকে তোমার সব খবর নিতাম। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কি খাচ্ছ, কোন ধরনের আকাম করে বেড়াচ্ছ, সবকিছু আমি খোঁজ নিতাম এই মনির কাছ থেকে। এই কারণে গোপন রেখেছিলাম গাধা। রামিসা চোখ বড় করে তাকিয়ে রইল। তার এবার নিজের উপরই খুব রাগ হলো। সে কিভাবে এত বড় একটা ভুল করতে পারলো? না জেনে না বুঝে কিভাবে ভাই বোনের মতো একটা পবিত্র সম্পর্কে সে এতটা জঘন্যভাবে অপমান করতে পারলো? এটা ঠিক হয়নি। আসলেই তো সে তো খুব ভালো করেই জানে হিমেলের চরিত্র সম্পর্কে। কিভাবে সে এমন একটা জঘন্য কথা ভাবলো? এটা একদম ঠিক হয়নি। নিজের প্রতি ঘৃণা আসছিল তার। ছি, সে কিভাবে এইরকম মনোভাব মাথায় আনলো? হিমেল এবার রাগী কণ্ঠে বলে উঠল, ওহো, শুনলাম তুমি তো আবার বিয়েতে রাজি হয়েছ না? আয়ান তোমার বিয়ে ঠিক করেছে নাকি? তুমি তো বলেছো তুমি বিয়ে করবে, রাইট? ওকে ফাইন, বিয়ে করে নিও তুমি।
যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকাটা বিলাসিতা। তবে আমার প্রতি বিশ্বাস শব্দটা কখনো আনতে পারলে আমার মনের দরজা সবসময় খোলা থাকবে তোমার জন্য। বলে রেগেমেগে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল হিমেল। রামিসা চমকে গেল। কি বলছে এই লোক? সামান্য একটা ভুল বোঝাবুঝির জন্য এভাবে সব অনুভূতি মরে গেল। এই লোক না তাকে ভালোবাসে? এই তার ভালোবাসা? এত ঠুনকো ভালোবাসা? রামিসা কেঁদে ফেলল। কষ্ট হচ্ছে তার। এতটা রিয়াক্ট করা উচিত হয়নি। তার এই কান্না দরজার আড়াল থেকে দেখে হিমেল বাঁকা হাসলো। কারণ সে যে ইচ্ছে করেই এত কঠিন কথা বলে এসেছে। বিয়েটা যে হবে না এটা তো সে জানে। কিন্তু হঠাৎ করে রামিসা অজ্ঞান হয়ে গেল। হিমেল দরজার আড়ালে এটা দেখে একটুও অবাক হলো না। সে এটাও জানতো যে এই মেয়ে অজ্ঞান হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে হিমেল রামিসাকে কোলে তুলে তার বিছানায় শুয়ে দিয়ে গেল। হিমেল সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। সদর দরজা থেকে এগিয়ে গেলে আদ্রিকা পিছন থেকে ডেকে উঠল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।